আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদ। আপনাদের সঙ্গে আছে মালিকা হোসেন। গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে রাজধানীর পুরান ঢাকার দুটি সমবায় সমিতি। রূপালী সঞ্চয় ও ঋণদান এবং সোনালী শ্রমজীবী সমিতি দুটি চালাতেন মামা ভাগ্নে। গত ২৯ সেপ্টেম্বর থেকে তারা লাপাত্তা। ভুক্তভোগীরা বংশাল থানায় মামলা করলে পুলিশ একটি সমিতির এমডি ও ম্যানেজারকে আটক করে। তবে মূল হোতা চেয়ারম্যান আজিজ খান এখনও ধরাছোঁয়ার বাইরে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। মোহাম্মদ মনির হোসেন পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে পুরান ঢাকার রূপালী এবং সোনালী শ্রমজীবী সমবায় সমিতিতে ৯০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। প্রয়োজনে টাকা তুলতে গেলে তাকে কয়েক দফা ঘোরানো হয়। ২৯ সেপ্টেম্বরের পর তিনি জানতে পারেন সমিতি দুটি বন্ধ করে পরিচালকরা গা ঢাকা দিয়েছেন। আত্মীয় স্বজনের টাকা পয়সা নিয়ে বেশ জড়াই গেছি, তাতে প্রায় আমার সর্বমোট ৬৬ লক্ষ টাকা আছে। সাজ্জাদের বাইরা ছেলে সোনালী, তাই বাইরা হয় না, আর জাফরের বাইক না, ওইটা সোনালী সমবায় সমিতি, ওইখানে আমার ৩৩ লক্ষ টাকা। শুধু মনিরই নয়, তার মতো কয়েকশো গ্রাহকের জমানো অন্তত ৩০ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতি দুটির এমডি। মেয়ের বিয়ে দেওয়া লাগবে, সেই জন্য এক মুড়ে ২ লাখ টাকা থুইছি। ৪-৫ বছর কাজ করে সেই টাকাটা রাখছি। ৩ মাস পরে আমি এখানে আইসি, আইয়ে দেখি কি এটা তালা মারা। আবার ৫০,০০০ টাকা আমি গরু বেচছিলাম, ওই টাকাটা ছিল, তাই ১.৫ লাখ টাকা এখানে রাখি। তাই যখন একটা কাজ করবো, দোকানপাট মানে ছোট চার পানের দোকান নিলে, তখন টাকাটা উঠে আমি একটা কাম করবো। ওরা বলতেছে ঠিক আছে দিচ্ছি, এরকম দিতে দেয় না দেয় এরকম করতে করতে আমাকে সেপ্টেম্বরের ২৫ তারিখে সময় দিল। বলে যে ঠিক আছে ২৫ তারিখে পাচ্ছি না, তো সামনে রবিবারে আমরা দিয়ে দিব। এই ঘটনায় দুটি মামলা করেন ভুক্তভোগীরা। মামলার পর রূপালী সমবায় সমিতির এমডি সাজ্জাদ ও ম্যানেজার জাফর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মূল হোতা সমিতির চেয়ারম্যান আজিজ এখনও ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ আছে, আজিজের মেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় তাকে আইনের আওতায় আনা হচ্ছে না। সেই আজিজের খোঁজে মালিবাগের বাসায় গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ইন্টারকমে অভিযোগ অস্বীকার করেন তিনি। আজিজ ভাই বলছিলেন, আচ্ছা আমরা একটু আরটিভি থেকে আসছিলাম। এ বিষয়ে জানতে লালবাগ জোনের উপকমিশনার ও বংশাল থানার ইনচার্জের সঙ্গে বারবার যোগাযোগ করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বংশাল থানার এএসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজের গ্রেপ্তারের বিষয়টি এড়িয়ে যান। আজিজ খান এবং বেলায়েত তারা কি অ্যারেস্ট হয়েছে? দুইজন অ্যারেস্ট হয়েছে, আর যে নাম দুটো বললেন, হ্যাঁ অ্যারেস্ট এখন হয়নি, চেষ্টা করতেছে। এ অভিযোগের ব্যাপারে তদন্ত করছে সমবায় অধিদপ্তর। যেখানে সমস্যা হয়, আপনার যদি কারোর টাকা নিয়ে চলে যায় কেউ, তাহলে আমাদের কাছে অভিযোগ করার সাথে সাথে আমরা সেটা আপনার অফিসার নিয়োগ করি, সেটা পরিদর্শন করে আমাদের আইনে সে বিধান আছেও। শুধু আশ্বাস নয়, খোয়া যাওয়া টাকা উদ্ধার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। নিখোঁজের প্রায় ৪ মাসেও সন্ধান মেলেনি বগুড়ার সারিয়াকান্দির মনিরুজ্জামান মিলনের। পরিবার জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিজয় মিছিল থেকে নিখোঁজ হন মিলন। এরপর ঢাকার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে ১৪ মাসের অসুস্থ শিশু নিয়ে দুর্দিনে মিলনের স্ত্রী। বগুড়ার সারিয়াকান্দি সংবাদদাতার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সায়েদ মাহমুদ। ছেলে বেঁচে আছে নাকি গুলিবিদ্ধ হয়ে মরার পর মৃতদেহ গুম করা হয়েছে, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই দিন কাটে মিলনের মা মেরিনা বেগমের। তবু বিধবাই মায়ের বিশ্বাস, ছেলে একদিন ফিরে আসবে। সারিয়াকান্দির জোরগাছা গ্রামের মিলন ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় মেকানিক বিভাগের সুপারভাইজার ছিলেন। পরিবার জানায়, গত ৫ আগস্ট বিকেল ৩টায় সবশেষ স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় মিলনের। মিছিলে একজন গুলিবিদ্ধ হবার কথাও স্ত্রীকে জানান মিলন। এরপর থেকে আর তার খোঁজ পাচ্ছে না তারা। আমরা দিশেহারা হয়ে গেছি, ওনার কোনো খোঁজ আমরা এখন পর্যন্ত পাই নাই। সবার কাছে একটাই অনুরোধ করব, ওনার সাথে কি হয়েছে সেটা যেন সঠিক তদন্তের মাধ্যমে আমাকে জানানো হয়। সরকার থেকেও কোনো সাহায্য পায় নাই, প্রশাসন থেকেও কোনো সাহায্য পায় নাই। নিখোঁজ মিলনের পরিবারকে সব ধরনের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তারা যদি প্রশাসনের পর্যায়ে যোগাযোগ করেন, আমরা চেষ্টা করব তাকে সার্বিক সহযোগিতা দেওয়ার। সৈয়দ মাহমুদ, আরটিভি। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী ১ সপ্তাহব্যাপী জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে
ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনগুলো। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন অক্ষুণ্ণ রাখতেই আমরা সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। গত 16 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলোকে খালি করেছে। উল্লেখ করে হাসনাত বলেন, আজকের বৈঠকে সকলেই ঐক্যমত্য হয়েছে যে দ্রুততম সময়ে যেসব এমপি মন্ত্রীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এছাড়া প্রশাসনও ঢেলে সাজানোর প্রস্তাব এসেছে বলেও তিনি গণমাধ্যমকে জানান। বেসিক প্রিন্সিপালসে আমরা একমত থাকবেন, সেটার মধ্যে হচ্ছে যে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। গত 3টা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপল না করা যায় আইনগতভাবে, তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য, সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে। এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে। শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত প্রায় 4000 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে অন্তত 40 জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ধরা পড়ার কিছুদিনের মধ্যেই রোগীর অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। তাই জ্বর, মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ডেঙ্গু। বর্ষা, শরৎ, হেমন্ত কিংবা শীত, প্রায় সব ঋতুতেই সক্রিয় এডিস মশা। এতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। মারা যাচ্ছে শিশু, কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা 4000 ছুঁই। মোট 40 জনের মধ্যে চলতি মাসেই 15 জনের মৃত্যু হয়েছে। দেখে আমার ব্যথা খারাপ লাগতেছে, সর্বশরীর ব্যথা। চিকিৎসা নিচ্ছি, এখানে আসছে 4-5 দিন। নভেম্বরের শেষে এসেও যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, দ্রুতই তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাই উপসর্গ দেখা দিলে দ্রুতই হাসপাতালে যাবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইভেন জ্বর ছাড়া কোনো রোগে যদি শ্বাসকষ্ট হয় এবং কোনো রোগের যদি প্রেশার কমে যায়, আমাদের জ্বর থাকুক আর না থাকুক, ডেঙ্গু রোগীটা আগে ডেঙ্গুটা এক্সক্লুড করতে হবে। এই নভেম্বরের মধ্যে আমরা গত বছর দেখেছিলাম যে আসলে যে ডেঙ্গুর যে পিরিয়ডটা ছিল, রোগীগুলা দেখলাম যে ফ্রিকোয়েন্সি কমে গেছিল। এখন এই বছরটাতে একটু ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি। প্রতি বছর শত শত কোটি টাকা খরচ হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে, বাড়ছে বাজেটের আকার, তবু কমছে না মশা। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মকর্তা কর্মচারীদের তৎপরতা আরও বাড়ানোয় জোর দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। একটা ওষুধে অনেক সময় অ্যাডাপটিভ হয়ে যায়, রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। এই জন্য আমরা নতুন কিছু ওষুধ ব্যবহার করতে চাচ্ছি। যদি মশার স্প্রে করা না হয়, আমি বলছি চাকরি অনেকের নাও থাকতে পারে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিজেদের বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন চসিক মেয়র শাহাদাত। সৈয়দ মাহমুদ, RTV। ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গু রোগীর চাপ কমছে কিনা জানাবেন, আর জানাবেন যে এডিস মশা নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ আছে কিনা, কেমন দেখতে পাচ্ছেন সব? জি মালিহা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলতে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসক নভেম্বরের দিকে কিন্তু কমার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু নভেম্বরে কিন্তু আরো বাড়তি। শুধু এই নভেম্বরে মারা গেছেন 15 জন, এবং নভেম্বরের যে আজকে কিন্তু 25 তারিখ, তবে 17 তারিখের মধ্যে কিন্তু 15 জন মারা গেছেন, এবং চট্টগ্রামে এই পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে। আসলে এই 40 জনের মধ্যে 21 জনই নারী এবং 4 জন শিশু, বাকিরা পুরুষ হয়েছে। আমি এই মুহূর্তে আছি মেডিকেলের একটা বেডে বেডে কিন্তু রোগী রয়েছে, এবং রোগীরা কিন্তু জানিয়েছেন তারা
নিতেন, যারা ডেঙ্গু আক্রান্ত হইতেন তারা খুব দ্রুত হাসপাতালে আসতেন। আমরা কথা বলেছিলাম এখানকার ডাক্তারের সাথে, তিনি জানিয়েছেন আসলে কেউ ডেঙ্গু আক্রান্ত হোক আর না হোক, জ্বর উঠলেই কিন্তু তাকে দ্রুত হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং দ্রুত তাকে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এরপরে কিন্তু আসলে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। অনেকে কিন্তু অবহেলা করেন, সেই অবহেলা করা যাবে না বলে ডাক্তার জানিয়েছেন। তবে মেডিকেলের প্রতিটি বেডে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গুর রোগী রয়েছেন এবং কোনোভাবে কিন্তু সেটা কমছে না। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 51 জন আক্রান্ত হয়েছেন এবং যে 51 জন আক্রান্ত হয়েছেন সেখানে কিন্তু 41 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতেন এবং বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতেন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র জানিয়েছেন আসলে তিনি কাজ করছেন বিভিন্নভাবে। এর আগে কিন্তু আসলে ডেঙ্গুর ওষুধ নিয়ে অনেকের অভিযোগ ছিল, তিনি জানিয়েছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ওষুধও পাল্টিয়েছেন এবং তিনি ভিন্ন ওষুধ এনে কিন্তু সেটার প্রয়োগ করতেন। তবে তিনি আরও পরিচ্ছন্ন কর্মীদেরকে জানিয়েছেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না হয় তাহলে কিন্তু তিনি চাকরি থেকে ছাঁটাই করবেন। তবে চট্টগ্রামে কিন্তু 80% ডেঙ্গু আক্রান্ত হতেন ড্যান 2-তে এবং বাকি 11%, বাকি 20% হতেন ড্যান 3-তে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন ডেঙ্গু হলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য এবং হাসপাতালে যাওয়ার জন্য। মালিয়া, এটাই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সিন্ডিকেটের কবলে পড়ে বেসামাল আলুর বাজার 2 সপ্তাহের ব্যবধানে 15 থেকে 20 টাকার মতো বেড়ে রাজধানীর বাজারগুলোতে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। তবে কিছুটা কমেছে পেঁয়াজের দর, কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 100 থেকে 105 টাকায়। বাজারে আসতে শুরু করেছে BR28 জাতের নতুন চাল, কেজিতে 3 টাকা কমে বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকায়। বাজারে শীতের মৌসুমী সবজির সরবরাহ বেড়েছে, বিক্রেতারা বলছে দামও কমেছে, তবে সেটি কাঙ্ক্ষিত মাত্রায় নয়। অন্তর্বর্তী সরকার শক্ত পদক্ষেপ নিয়ে পণ্যের দাম কমিয়ে নিয়ে আসবে এমন দাবি জানিয়েছেন ভোক্তারা। দর্শক, বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর কাউরান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেম মালিক। সালেম, নতুন আলুর আগমন ও দাম কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া শীতকালীন সবজির সরবরাহ দামে কেমন প্রভাব ফেলেছে জানাবেন আমাদের। মালিহা, শীতকালীন সবজির দাম যদি আগে বলি, আসলে শীতকালীন সবজি কিন্তু এর মধ্যে বেশ খানিকটা চলে আসছে, কিন্তু দাম কমেছে, কিন্তু সেটি কিন্তু আসলে প্রত্যাশিত নয়। অর্থাৎ এই সময় যে শীতকালীন সবজি কিছু কিছু সবজি বিক্রি হচ্ছে প্রায় 100 টাকা, বিশেষ করে শিম কিন্তু 100 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারাও যেটি বলছেন যে এই সময় কিন্তু 50 টাকার নিচে চলে আসে এই শীতকালীন সবজি, বিশেষ করে মূলা, শিম, এগুলো কিন্তু দাম অনেকটা কমে আসে। কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি যে এগুলো খুব বেশি একটা কমেছে, কিন্তু সেটি আসলে প্রত্যাশিত নয়। এদিকে আলুর দাম যদি বলি, আলু কিন্তু গত কিছুদিন আমরা দেখতে পাচ্ছি যে আলু এখানে 3টি আমরা জাত দেখছি, 3টি জাতের মধ্যে বেশ খানিকটা কমেছে। একটি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আপনি বলবেন যে আলুর দাম আসলে কি পরিমাণ বাড়লো, কোনটা কত ছিল, এখন কত দামে বিক্রি হচ্ছে? এই সাদা ডায়মন্ড আলু এটা গত সপ্তাহে দেখা গেছে বেচছে আমরা হলো 65 টাকা কেজি, এই সপ্তাহে 5 টাকা বাড়ছে 70 টাকা কেজি। আর এই যে লাল আলু ডায়মন্ড, এটা হচ্ছে গত সপ্তাহে বেচছে 65 টাকা, 60 টাকা বেচছি, এটা এখন 75 টাকা কেজি হয়েছে। আর নতুন আলুর দামটা একটু কমছে, কিন্তু এরা বলতেছে যে পুরানো আলুর দাম বলে আরও বাড়বো। আলু বলে সংকট, আলু বলে নাই, আলু বলে 80-90 টাকা কেজি হইব। পাইকারি ব্যবসা। পেঁয়াজের দাম কিছুটা কমেছে, কি পরিমাণ কমেছে? পেঁয়াজের দাম মাঝে 2 দিন কম ছিল, আজকে তো আবার দাম বেশি। মাঝে 80 টাকা করে কিনছিলাম 2 দিন আগে, আজকে আবার 90 টাকা কেজি, কেজিতে 10 টাকা করে বাড়াই দিছে। পেঁয়াজ বলে এলসি বলে বন্ধ করে দিব, সব স্টক করে রাখতেছে। দেখা গেছে কেজিতে 50-100 টাকা বাড়াইবো, এর লেগে সব স্টক করে রাখছে। এই যে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হইব, শুনছে এই খবর, অন্ত বন্ধ হয় নাই, বন্ধ হইব এই শুনে সব স্টক করে রাখছে। অন্ত কেজিতে 10 টাকা বাইরে গেছে, গতকালকেও ছিল 80 টাকা, আজকে 10 টাকা বাড়াইছে 90। এই দেশি পেঁয়াজটা যদি আমরা বলি, গতকালকে আমরা কিনেছি 97 টাকা কেজি, আজকে 5 টাকা বাড়ায় কিনছি, 102 টাকা কেজি কিনছি আজকে। আসলে পেঁয়াজের দামটা কিন্তু খুব বেশি একটা সাধ্যের মধ্যে আসছে, কিন্তু আসলে এটা আবার বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে আমার জানালেন বিক্রেতা। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চালের দাম কিন্তু নতুন BR28 চলে আসছে, সেটির দাম কিন্তু পুরাতন যে BR28 সেটি বিক্রি হচ্ছে 62 টাকায়, নতুনটা বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। তবে ইলিশের দাম কিন্তু 2000 টাকা ছাড়িয়ে গেছে। কিছুদিন আগেও যে ইলিশ বিক্রি হয়েছে 1800 টাকা কেজি দরে, সেটি এখন 2200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস এবং খাসির মাংস যদি বলি, গরু এবং খাসির মাংস
একটু বাড়তি দামে বলা যেতে পারে। গরুর মাংস 750 থেকে 720 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু খাসির মাংস 50 টাকা বেশি বেড়ে এই আজকে বিক্রি হচ্ছে 1150 টাকা কেজি দরে। এছাড়া আপনি যদি বলি ব্রয়লার মুরগির দামও কিন্তু কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি কিন্তু 170 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। তো মালিহা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে খবর। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতু যমুনা রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ। এর আগে সোমবার বিকেলে পরীক্ষামূলক ট্রেন চলাচল নিশ্চিত করতে সেতুর 2 প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে 2টি ট্রেন চালানো হয়। সেতু কর্তৃপক্ষ জানায় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে। তবে এই সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে ডিসেম্বরে। জানুয়ারি মাস থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলতে পারবে এমনটাই আশা করা হচ্ছে। এরই মধ্যে সেতুটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। পরীক্ষামূলকভাবে দুপুরের দিকে ট্রেন চালানো হবে। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? মালিহা, আপনি যেমনটি বলছিলেন এখন থেকে প্রায় 5 মিনিট আগে কিন্তু আসলে এই যমুনা নদীর বুকে যে রেল সেতু নির্মাণ হয়েছে এই সেতুতে কিন্তু টেস্ট ট্রেনের যে ট্রায়াল রান সেটি কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সেতুর সিরাজগঞ্জ অংশ অর্থাৎ পশ্চিম অংশ থেকে একটি ট্রায়াল ট্রেন কিন্তু 10 কিলোমিটার গতিতে কিন্তু ডাউন লাইনে রওনা হয়েছে পূর্ব পারের দিকে। একই সাথে কিন্তু পূর্ব পার থেকেও কিন্তু পশ্চিমের দিকে অপর একটি ট্রেন রওনা হয়েছে, যেটি ট্রায়াল ট্রেন বলা হচ্ছে। 2টি ট্রেনই কিন্তু আসলে একই সময়ে চলছে। আমরা রয়েছি সেতুর একদম পশ্চিম প্রান্তে। এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে দেশি বিদেশি যারা প্রকৌশলী রয়েছেন এবং সেতুর সাথে যারা সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সকলেই এই মাহেন্দ্র খনে এখানে উপস্থিত রয়েছে দেখছেন। এবং আমরা যতটা জানতে পেরেছি আজকে কিন্তু বেশ কয়েকটি ট্রায়াল রান দেওয়া হবে। প্রথমটি 10 কিলোমিটার গতিতে শুরু হয়েছে। এটি কিন্তু ধাপে ধাপে 40 কিলোমিটার গতি পর্যন্ত আজকে তোলা হবে বলে 40 কিলোমিটার গতি পর্যন্ত ট্রেন চালানো হবে বলে আমরা জানতে পেরেছি। তো আসলে বলা চলে যে আসলে সেতু সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল অংশে যে সড়ক সেতু রয়েছে যমুনা নদীতে সেই সেতুর ঠিক 400 মিটার উজানে রেল নির্মাণ করা হয়েছে, যেটির ভিত্তিপ্রস্তরে স্থাপন করা হয়েছিল 2020 সালের দিকে। তো আসলে চলতি বছরের আগস্টে সেতুটি উদ্বোধনের কথা থাকলেও আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে 2025-এর জানুয়ারিতে কিন্তু যমুনা রেল সেতু চালু হবে পূর্ণ বাণিজ্যিক ট্রেন চলাচলের মধ্য দিয়ে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের রেল সেতু থেকে সবশেষ খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। এর মাত্র 5 সাউদার্ন রুট প্রকল্পের ব্যয় পর্যালোচনার পর 15% কমানো হয়েছে। এর মাধ্যমে আগের সরকারের মেগা প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল প্রকল্পটি পুনর্মূল্যায়নের পর প্রায় 6,898 কোটি টাকা ব্যয় কমানো হয়। খান আলমিনের রিপোর্ট। গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত হবে এমআরটি 5-এর লাইন। এই রেলটি টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কোয়ার, কারওয়ানবাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর ও নাসিরাবাদকে সংযুক্ত করবে। এমআরটি 5 প্রকল্পে গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত 13.10 কিলোমিটার মাটির নিচে ও আফতাবনগর থেকে দাসেরকান্দি পর্যন্ত 4.10 কিলোমিটার উঁচু মেট্রো লাইন তৈরি হবে। স্বৈরাচার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার
বড় প্রকল্পগুলোর ব্যয় পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এর ফলে ডিএমডিসিএল এর এই প্রকল্প পুনর্মূল্যায়নের ব্যয় ৫৪,৬১৯ কোটি টাকা থেকে কমে ৪৭,৭২১ কোটি টাকা দাঁড়ায়, অর্থাৎ প্রকল্প ব্যয় কমে ৬,৮৯৮ কোটি টাকা। পরিকল্পনা কমিশনের নির্দেশে মেগা প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। সংশোধিত প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জমা দেওয়া হয়েছে। সেখানে আরও খরচ হ্রাসের সম্ভাবনা রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ঋণের সুদ পরিশোধের সময় কমিয়ে আনা, মূলধন ব্যয় হ্রাস এবং অতিরিক্ত ব্যয় প্রাক্কলন কমানোর মাধ্যমে খরচ সাশ্রয় করা হয়েছে। অথচ চলতি বছরের এপ্রিলে পরিকল্পনা কমিশনের মূল্যায়ন কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করলেও তখন ব্যয় কমানো হয়নি। খান আলামিন, আরটিভি, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে শীতের দাপট। উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমে শীত বাড়ছে। রাত হলেই ঝরছে বৃষ্টির মতো কুয়াশা। ভোরে কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের তীব্রতা বাড়বে। অগ্রহায়ণে শীতের হিমেল হাওয়া বইছে দিনাজপুরে। কুয়াশার দাপট না থাকলেও তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমে বেড়েছে শীতের প্রকোপ। সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কুড়িগ্রামে রাত হলেই বাড়ছে শীত। এদিকে শীত বাড়ায় দুর্ভোগ পোহাচ্ছেন দরিদ্র ও শ্রমজীবীরা। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় দেশটিতে একদিনে আরও ৩১ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাদের হত্যার পাশাপাশি ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ভারী বর্ষণ, জোয়ারের পানিতে সৃষ্ট বন্যা ফিলিস্তিনিদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো অস্থায়ী আশ্রয়। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার কুশাইর শহরেও বোমা হামলা চালিয়েছে, উড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি সেতু। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল করেছে দেশটির আদালত। সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চুটকান মামলাটি বাতিল করেন। এর ফলে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তখন তার বিরুদ্ধে কোনো ফেডারেল ফৌজদারি অভিযোগ থাকবে না। এই মামলায় অভিযোগ করা হয়েছিল তিনি অবৈধভাবে ২০২০ সালের নির্বাচন বাতিল করতে চেয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে এই ফৌজদারি মামলা এনেছিলেন বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথ। সোমবার তিনি বিচার বিভাগের নীতির উদ্ধৃতি দিয়ে মামলাটি বাতিল করতে আদালতের প্রতি আহ্বান জানান। পরে ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চুটকান মামলাটি উইদাউট প্রেজুডিস বাতিল করে দেন। বিক্ষোভে উত্তাল পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। রাজধানী অভিমুখে লং মার্চ করছে নেতাকর্মীরা। বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ২ মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। এতে ১ জন নিহত হয়, আহত হয় আরও অনেকে। গ্রেপ্তার করা হয় ৫ পার্লামেন্ট সদস্য সহ প্রায় ৪,০০০ কর্মীকে। মিশরের লোহিত সাগর উপকূলে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিদেশি পর্যটকরাও। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৮ জনকে। পর্যটকবাহী জাহাজটিতে ১৩ জন ক্রু সহ মোট ৪৪ জন যাত্রী ছিলেন। ৫ দিনের ড্রাইভিং ভ্রমণের জন্য রোববার মার্সা আলমের কাছে বন্দর ছেড়েছিল সি স্টোরি নামের এই নৌযানটি। পরদিন ভোর ৫:৩০টার দিকে জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়। মিশরের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ও সামরিক বিমান নিখোঁজদের শনাক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাহাজের যাত্রীরা জানায় সাগরের ঢেউয়ের আঘাতে জাহাজটি ডুবে যায়।
লিবিয়ার মরুভূমি থেকে ৩ শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। আটককৃতরা মরুভূমি পাড়ি দিয়ে ভূমধ্য সাগরের তীরে পৌঁছানোর চেষ্টা করছিল বলে জানায় তারা। এই আটকাদেশ মানব পাচার রোধ প্রচেষ্টার অংশ মন্তব্য করে আটককৃতদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় সেনাবাহিনী। 2011 সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ায় শান্তি আসেনি। 2014 সালে দেশটি 2 ভাগে বিভক্ত হয়। পশ্চিমাঞ্চলে ত্রিপোলি এবং পূর্বাঞ্চলে বেনগাজি ভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রশাসন গড়ে ওঠে। লিবিয়া বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলের যুদ্ধ ও দারিদ্র্য পীড়িত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। প্রতি বছর হাজার হাজার মানুষ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর আশায় লিবিয়া হয়ে যাত্রা করে। খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা ও পিএসজি। লুইস কোম্পানির অলিম্পিক স্টেডিয়ামে ব্রেস্টের মুখোমুখি বার্সেলোনা। চলতি আসরে 4 ম্যাচে 3 জয় নিয়ে তালিকার 6 অবস্থান করছে বার্সা। পয়েন্ট তালিকায় অবস্থার উন্নতি ঘটাতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না কাতালানরা। আর সমান ম্যাচে 3 জয় ও 1 ড্র নিয়ে ব্রেস্টের অবস্থান 4-এ। সেরা 3-এ পা রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না পাইরেটসরা। রাত 2টায় শুরু হবে ম্যাচটি। একই সময় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। জয় নিয়ে এগিয়ে যেতে চায় দুই দলই। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।